বৌমাকে করব টেকো। বৌমা তুমি বাড়ি থেকে ফোটো। বৌমাকে করব টেকো। বৌমা তুমি বাড়ি থেকে ফোটো। বৌদিকে করব টেকো। বৌদি তুমি বাড়ি থেকে ফোটো। বৌদিকে করব টেকো। বৌদি তুমি বাড়ি থেকে ফোটো। রঞ্জনার সবসময় শরীর খারাপ লেগেই থাকে। বিশেষ করে সে একটু বেশি খাবার খেলেই তার পেট খারাপ করে। ঠান্ডা জল খেলে তার গলা থেকে আওয়াজও বেরোয় না। বাইরের হাওয়া লাগলেই তার জ্বর আসে। তাই রঞ্জনা সবসময় খুবই বিরক্ত বোধ করে। বেশি খাবার খেলে তো পেট খারাপ হওয়াটাই স্বাভাবিক, আর ঠান্ডা জল খেলে গলায় ব্যথা হওয়াটাও স্বাভাবিক। কিন্তু তার মনে এখন সন্দেহ দানা বাঁধে, কারণ সে ভাবে হয়তো তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর ব্ল্যাক ম্যাজিক করে। একদিন আমি যে কটা সিরিয়াল দেখি সব কটা সিরিয়ালেই দেখায় যে শাশুড়ি মা, ননদ, শ্বশুরমশাই, স্বামী সবাই একসাথে মিলে বাড়ির বউয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে। তার মানে আমার শ্বশুরবাড়ির লোকেরাও নিশ্চয়ই আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছে। না হলে আমার এরকম ঘন ঘন শরীর খারাপ হওয়ার তো কথা নয়। সবাই ঠান্ডা জল খায়, সবাই বেশি খাবার খায়, কিন্তু কোথায় তাদের তো শরীর খারাপ করে না। তাহলে শুধু আমার শরীর অসুস্থ হয় কেন? এই ভেবে রঞ্জনা খুবই ভয় পেয়ে যায়, আর সে তার শ্বশুরবাড়ির লোকেদের মোটেই বিশ্বাস করতে চায় না। একদিন যখন তার শাশুড়ি মা দীপশিখা দেবী এবং তার ননদ চাঁদনি তার কাছে এসে বলে, বৌমা তুমি বলছিলে না যে কিছুদিন ধরে তোমার জ্বর হয়েছে, তাই আমি আর আমার মেয়ে হোমিওপ্যাথিক ডাক্তারখানায় গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এই ওষুধগুলো খেয়ে নাও, দেখবে একদিনের মধ্যে জ্বর ঠিক হয়ে যাবে। বৌদি, আমি তোমার জন্য চাইনিজ রেস্টুরেন্ট থেকে গরম গরম চিকেন স্যুপও নিয়ে এসেছি। তুমি তো চিকেন স্যুপ খেতে ভালোবাসো, তাই তুমি স্যুপ খেয়ে ওষুধ খেয়ে নাও। না না, আমি চিকেন স্যুপ খাবো না, আর আমার ওষুধও লাগবে না, কারণ আমি আগে থেকে একটু সুস্থ বোধ করছি। রঞ্জনা এই কথা বললেই তার শাশুড়ি মা কিংবা ননদ কিছুতেই মানতে চায় না। তারা দুজনে মিলে রঞ্জনাকে জোর করে চিকেন স্যুপ খাইয়ে দেয়, তারপর ওষুধও খাওয়ায়। কিন্তু রঞ্জনার চোখ দিয়ে জল বেরিয়ে আসে, কারণ সে মনে মনে এখন বিশ্বাস করেই নিয়েছে যে সত্যিই তার শ্বশুরবাড়ির লোকেরা তার উপর কালো জাদু করে। এমন সময় রঞ্জনা দৌড়ে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। মা, বৌদির কি ব্যাপার বলো তো? কিছুদিন ধরে বৌদি এরকম পাগলের মতো করছে কেন? আমরা চিকেন স্যুপ আর ওষুধ খাওয়ালাম বলে কেমন কাঁদতে কাঁদতে দৌড়ে ঘরে চলে গেল। আমার তো খুব ভয় লাগছে। কি জানি বৌমার কি হয়েছে, আমিও তো কিছু বুঝতে পারছি না। রঞ্জনা ঘরে যাওয়ার পর কেমন যেন পাগলের মতো করতে থাকে। ওরে বাবারে, আমার মাথা ঘুরছে। মনে হচ্ছে আমি এখনই ঘরের জানালা দিয়ে ঝাঁপ দিয়ে দেব। আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার খুব শরীর খারাপ লাগছে। এবার আমি কি করে সুস্থ হব? হ্যাঁ, আইডিয়া, আলমারির পেছন থেকে ঝাঁটা বার করে নিয়ে আসি। রঞ্জনা এই বলে আলমারির পেছন থেকে ঝাঁটা বার করে, আর সে নিজেকেই জোরে জোরে ঝাঁটা দিয়ে মারতে থাকে, কারণ সে মনে করে ঝাঁটা দিয়ে ঝাঁটালে নাকি কালো জাদু ঠিক হয়ে যায়। মার ছাড়ু, মেরে মেরে ঝেঁটিয়ে বিদায় কর। আমার উপর যত হয়েছে ব্ল্যাক ম্যাজিক সব ঝাঁটা মেরে ঝেঁটিয়ে বিদায় কর। মার ছাড়ু, মেরে মেরে ঝেঁটিয়ে বিদায় কর। যত সব কালো জাদু টোনা ঝেঁটিয়ে বিদায় কর। মার ছাড়ু। এভাবে রঞ্জনা নিজেকে ঝাঁটা দিয়ে ভালো করে ঝাঁটিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যে সে আবার নাকি কিছুটা সুস্থতাও বোধ করে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, কিন্তু রঞ্জনার জন্য তার শাশুড়ি মা অনেক কিছু রান্না করলেও রঞ্জনা কিছুতেই খেতে চায় না। এমনকি সে প্রায় সময় রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে খায়। রঞ্জনা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি প্রত্যেকদিন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেই খাচ্ছ, এমনকি তুমি আমাদের বাড়ির জল পর্যন্ত খেতে চাইছো না। কিছু হয়েছে নাকি বলো তো? তুমি যদি প্রত্যেকদিন এরকম সিল্ড বোতল অর্ডার করে জল খাও আর রেস্টুরেন্টের খাবার খাও, তাহলে তো অনেক টাকা নষ্ট হয়ে যাবে। প্রত্যেকদিন বাড়ির খাবার খেতে ভালো লাগে না, আর তুমি তো ভালো করেই জানো আমি রান্না বান্না করতে পারি না, তাই আমি রেস্টুরেন্ট থেকে খাবার খাচ্ছি। আর এমনিতেও এই বাড়ির জলের স্বাদ নোনতা, তাই আমার ওই জল খেলে পেট খারাপ করে। আর তাছাড়া টাকা খরচ হয়েছে তাতে কি হয়েছে? আমি তো তোমার বউ, বউয়ের পেছনে টাকা খরচা করবে না তো কার পেছনে টাকা খরচা করবে? রঞ্জনার কথা শুনে বিপুল চুপ করে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু ধীরে ধীরে রঞ্জনার সন্দেহ যেন আরো গাঢ় হয়ে ওঠে। একদিন রঞ্জনা তার ননদের ঘর পরিষ্কার করতে যায়, তখন সে দেখে যে ননদের ড্রেসিং টেবিলের উপর একগোছা চুল রাখা আছে। কি সাংঘাতিক! চাঁদনি ড্রেসিং টেবিলের উপর আমার একগোছা চুল রাখা কেন? আমি প্রত্যেকদিন চুল আঁচড়ে চিরুনি থেকে চুল নিয়ে বাইরে ফেলে দিই, আর সেই চুল আমার ননদ তুলে নিয়ে আসে। তার মানে সত্যি এরা আমার উপর কালো জাদু করছে। ওই জন্যই আমি ভাবছি কিছুদিন ধরে আমার মাথার চুল এত ঝরে যাচ্ছে কেন।
সেদিন থেকে রঞ্জনা আরো বেশি চিন্তায় পড়ে। সে স্বপ্নের মধ্যে দেখে যে তার শাশুড়ি মা, ননদ, শ্বশুর মশাই এবং স্বামী একসাথে তার চারপাশে গোল করে বসে আছে। তাদের হাতে একটা পুতুল এবং 10টা পেরেকও থাকে। বৌমাকে করব টেকো, বৌমা তুমি বাড়ি থেকে ফোটো, বৌমাকে করব টেকো, বৌমা তুমি বাড়ি থেকে ফোটো, বৌদিকে করব টেকো, বৌদি তুমি বাড়ি থেকে ফোটো, বৌদিকে করব টেকো, বৌদি তুমি বাড়ি থেকে ফোটো। এ কি, আপনারা সবাই কি বলছেন এসব? আপনারা দয়া করে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করবেন না। জাদুটোনা করলে আমি তো সময়ের আগেই মারা যাব। দয়া করে আমাকে এভাবে ব্ল্যাক ম্যাজিক করবেন না। এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎই রঞ্জনার ঘুম ভেঙে যায়। ভাগ্যিস সেদিন বিপুল চাকরি সূত্রে বাইরে থাকে, না হলে সে তার বউয়ের অবস্থা দেখে হয়তো ভয় পেয়ে যেত। রঞ্জনা কোনো মতে খাটের উপর উঠে বসে এবং কিছুক্ষণ পর বাথরুমে গিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে আসে। দিনে দিনে আরো বেশি করে রঞ্জনা কালো জাদুর ভয়ে যেন একেবারে সিটিয়ে থাকে। একদিন রঞ্জনা তার শাশুড়ি মা এবং ননদের সঙ্গে বসে বসে টিভিতে সিরিয়াল দেখে। তখন, মা দেখেছো শাশুড়ি মাটা কেমন অসভ্য? বৌমাটা কত ভালো, সবসময় শাশুড়ি মায়ের খেয়াল রাখে, কিন্তু এই শাশুড়ি মা বৌমার উপর কালো জাদু করে। ওই জন্যই তো ওর মাথার চুল চুরি করে নিল। এবার মাথার চুল দিয়ে কালো জাদু করবে, তারপর বৌমার রক্ত বমি শুরু হবে। এই চুপ কর, ওই বৌমাটাও কম নয়। কারণ কিছুদিন আগে আমি দেখেছি একটা এপিসোডে এই বৌমাটা ওর শাশুড়ি মায়ের মাছের ঝোলে বিষ মিশিয়ে দিয়েছিল। ভাগ্যিস তার আগেই সব জানাজানি হয়ে যায়, না হলে শাশুড়ি মা এতদিনে উপরে চলে যেত। সেই কারণেই তো শাশুড়ি এখন বৌমার উপর কালো জাদু করছে। শাশুড়ি মা এবং ননদের মুখে এমন আলোচনা শুনে রঞ্জনা আরো বেশি ভয় পেয়ে যায়। তার মানে আমি শিওর এরা আমার উপর ব্ল্যাক ম্যাজিক করে, না হলে এদের ব্ল্যাক ম্যাজিক নিয়ে এত ধারণা থাকতোই না। এবার আমি এখানে কি করে সংসার করব? আমি বাপের বাড়িতে যাব। এই ভেবে রঞ্জনা সেদিনই বাপের বাড়িতে যেতে চায়, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে কিছুতেই বাপের বাড়িতে যেতে দেয় না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন রঞ্জনা যখন রান্না করবে বলে রান্নাঘরে যায়, তখনই তার শাশুড়ি মা রান্নাঘরে গিয়ে বলে, বৌমা তোমার হাতের কি অবস্থা হয়েছে দেখেছো? নখগুলো কেমন বড় বড় হয়ে গেছে। কতবার বলেছি হাত পরিষ্কার করে তারপরেই রান্নাঘরে আসবে, কিন্তু তুমি তো আমার কথা শুনবেই না। সারাদিন এত কাজ করি, তাই আর নখ কাটার সময় পাই না। আজকে রান্নাটা হয়ে যাক, সন্ধ্যাবেলা বসে নখ কেটে নেব। না না, কোনো দরকার নেই। তুমি এখন রান্না বান্না রেখে দাও, আমার মেয়ে রান্না বান্না করে দেবে। তুমি বরঞ্চ আমার সাথে চলো, আমি পরিষ্কার করে তোমার নখ কেটে দেব। আমার নখ কাটবে নাকি আমার কাটা নখ নিয়ে ব্ল্যাক ম্যাজিক করবে কি জানি। না না, এই কিছুতেই হতে পারে না। এই ভেবে রঞ্জনা কিছুতেই তার শাশুড়ি মায়ের সঙ্গে যেতে চায় না, কিন্তু তার শাশুড়ি মাও ভীষণ অবাধ্য। সে তার বৌমাকে জোর করে ড্রয়িং রুমে নিয়ে যায় এবং পরিষ্কার করে বৌমার হাতের নখগুলো কেটে দেয়। মা রেখে দিন, এগুলো পরিষ্কার করতে হবে না, আমি গিয়ে আমার কাটা নখগুলো ফেলে দিয়ে আসছি। এই বলে রঞ্জনা তাড়াতাড়ি করে জায়গা পরিষ্কার করে সে কাটা নখগুলো ফেলে দিয়ে আসে, যার ফলে সে মনে মনে শান্তি পায়। কারণ এবার তার শাশুড়ি মা কিংবা ননদ তার নখ নিয়ে ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না। রঞ্জনা সর্বক্ষণ মাথায় এমন ব্ল্যাক ম্যাজিকেরই চিন্তা করে, যার ফলে তার রাত্রিবেলার ঘুমও উড়ে যায়। একদিন রঞ্জনা তার পরিবারকে কিছু না জানিয়ে এক নামকরা অ্যাস্ট্রোলজারের কাছে যায়। সেই অ্যাস্ট্রোলজারকে রঞ্জনা সব ঘটনা খুলে জানানোর পর, তোমার কথা শুনে যা বুঝতে পারছি যে তোমার উপর কোনো বাজে ছায়া নাচানাচি করছে। মানে তোমার মাথার কাটা চুল তোমার ননদের ঘরে, তোমার শাশুড়ি মা তোমার নখ কেটে দিচ্ছে। ব্যাপারটা ঠিক ভালো বলে মনে হচ্ছে না। এই কারণেই তো আপনার কাছে এসেছি। আপনি বলুন আমি এবার কি করব? মাঝে মাঝে আমার শরীর খারাপ হয়ে যায়, আমার কিছু ভালো লাগে না, কিন্তু আমি তো শ্বশুর বাড়ি থেকে পালাতেও পারছি না। না না, তোমার উপর আসলে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তোমার শ্বশুর বাড়ির লোকেরা ব্ল্যাক ম্যাজিক করে, মানে তোমার শ্বশুর বাড়ির লোকেরা ব্ল্যাক ম্যাজিক করে তোমাকে বশীকরণ করে নেবে, তারপর সারা জীবন তোমাকে চাকরের মতো খাটাবে। এমনকি তোমার স্বামী তোমাকে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বশীকরণ করে দ্বিতীয়বার বিয়েও করতে পারে, বুঝেছো? অ্যাস্ট্রোলজারের কথা শুনে রঞ্জনা নিজেকে ঠিক রাখতে পারে না। তার বুক ভীষণই ধুকপুক করতে থাকে। সে অ্যাস্ট্রোলজারের কাছে বিভিন্ন বিষয় জেনে নেয় এবং সেই ব্যক্তিকে 5,000 টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা রঞ্জনা ঠিক করে সেই জ্যোতি যা যা বলেছে সে সবকিছু পালন করবে। চাঁদনির ঘরের এসি যেহেতু অনেক ভালো আর খুবই ঠান্ডা হাওয়া হয়, তাই সেদিন সবাই একসাথে চাঁদনির ঘরে ঘুমায়। এমন সময় মাঝরাত্রিবেলা রঞ্জনা ঘুম থেকে উঠে পড়ে। সে তার শ্বশুর বাড়ির লোকেদের গায়ের উপর ছাই ছুঁড়ে তাদেরকে জোরে জোরে ঝাঁটার বাড়ি মারতে শুরু করে।
আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা বার করে দেব। আমাকে ওই জ্যোতির্বিদ বলেছে যে আপনারা আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছেন। কালো জাদু টোনা আমার উপর করা যাবে না। আমি আপনাদের গায়ে ভস্ম দিয়ে ঝাঁটা মেরে আপনাদের ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা নষ্ট করে দেব। রঞ্জনের এরকম পাগলামি দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা ভীষণই ভয় পেয়ে যায়। এমনকি তারা ব্যথায় আর্তনাদ করতে শুরু করে, কারণ যতই হোক সবাই মিলে একসাথে তারা ঝাঁটার বাড়ি খায়, যা অত্যন্ত সাংঘাতিক এবং বেদনাদায়ক। আরে তুমি কি করছোটা কি? আমাদের ছেড়ে দাও, আমাদের ভীষণ লাগছে তো। আমরা কেন তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করতে যাব? আমার ঘুটঘুটে নন্দ বাবা জ্যোতির্বিদ বলেছে তোমরা আমার উপর ব্ল্যাক ম্যাজিক করছো, সুতরাং কিছুতেই এটা আমি হতে দেব না। আমি তোমাদেরকে ঝাঁটার বাড়ি মারবো। রঞ্জনা তাদেরকে বীভৎস ঝাঁটার বাড়ি মারে, যার ফলে তাদের গায়ে হাতে পায়ে ব্যথা হয়ে যায়। প্রায় 10 মিনিট ধরে ঝাঁটার বাড়ি মারার পর যখন রঞ্জনা শান্ত হয়, তখন সবাই মিলে তাকে বকাবকি করতে শুরু করে। রঞ্জনা, আমি সত্যি তোমার সাথে থাকতে পারবো না। ঠিক আছে, তোমার যখন এতই সন্দেহ হচ্ছে যে আমি আর আমার পরিবার তোমার উপর ব্ল্যাক ম্যাজিক করছি, তাহলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো। তোমাকে আর আমাদের সাথে থাকতে হবে না, তুমি যেতে পারো। বিপুল এই কথা বললেই রঞ্জনা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে তার স্বামীর মুখে এমন কথা শুনে বুঝতে পারে যে তারা কিছুতেই ব্ল্যাক ম্যাজিক করতেই পারে না। ডিভোর্সের কি আছে? কিছুদিন আগে তোমার বোনের ঘর থেকে আমি আমার মাথার কয়েকটা ছেঁড়া চুল খুঁজে পেয়েছি। এছাড়াও তোমার মা আর বোন আমাকে জোর করে খাবার খাওয়াতে চায়। তোমার মা আমার হাতের নখ কেটে দেয়। তাই আমি ভেবেছি যে তোমরা হয়তো আমার সাথে ব্ল্যাক ম্যাজিক করো। আরে পাগল, তোমার মাথার চুলের কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমি পার্লারে কালারটা কিছুতেই বোঝাতে পারছিলাম না। তাই তুমি যখন সেদিন চুল আঁচড়িয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিলে, আমি কয়েকটা চুল তুলে নিয়ে এসেছিলাম। সেই চুল পার্লারে নিয়ে গিয়ে দেখিয়েছি। বুঝতে পারছো না আমি তোমার মতো চুলের কালার করিয়েছি? তোমার কপাল অনেক ভালো বৌমা যে আমি আর আমার মেয়ে তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে জোর করে খাবার খাইয়ে দিই, তোমার হাতের নখ কেটে দিই। না হলে অন্য পরিবারে এসব পাবে না। আমাদের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে তুমি ব্ল্যাক ম্যাজিক ভেবেছো? সবাই মিলে এমন কথা বললে রঞ্জনা একেবারে চুপ করে থাকে, কারণ সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে। শ্বশুরবাড়ির লোকেরা নাকি তার উপর ব্ল্যাক ম্যাজিক করে, এর থেকে বড় ভুল ধারণা তার কিছুই হতে পারে না। আই এম ভেরি সরি। আমার কয়েকটা ভুল অবজারভেশনের জন্য আমি তোমাদেরকে অনেক সন্দেহ করেছি আর তোমাদেরকে ঝাঁটার বাড়ি মেরেছি। আমার সত্যি এই কাজ করা উচিত হয়নি। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রঞ্জনা সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে তাকে সবাই ক্ষমা করে দেয়। এমনকি তারা সবাই মিলে ঘুটঘুটে নন্দ অ্যাস্ট্রোলজি বাবার ব্যবসাও বন্ধ করে দেয়। তারপর থেকে ব্ল্যাক ম্যাজিকের কথা রঞ্জনার মাথাতেও কোনোদিনও আসে না। সে তার পরিবারের সাথে হাসি খুশি বসবাস করতে থাকে। তুলিকা তার বাবা ও মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক এক গ্রামে বাস করত। তুলিকা খুবই মেধাবী একটা মেয়ে ছিল। তার পড়াশোনা করার খুবই ইচ্ছা ছিল, কিন্তু তাদের গ্রামে ছোট ছোট কয়েকটা পাঠশালা ছাড়া আর কিছুই ছিল না। ওই গ্রামের পাশেই একটা বড় শহর ছিল, যেখানে অনেক ভালো ভালো স্কুল ছিল। বাবা, আমাদের গ্রামে কোনো স্কুল নেই কেন গো? আমাদের গ্রামটা একদম ভালো নয়। আর কি বলবো রে মা, আমাদের গ্রামটা যে খুবই অনুন্নত। এখানকার মানুষদের পড়াশোনার প্রতি অত ঝোঁক নেই। আমাদের গ্রামে একটা স্কুল তৈরি করার খুব প্রয়োজন আছে, তাহলে আমাদের গ্রামের বাচ্চারা শিক্ষিত হতে পারবে। বাবা, আমি বড় হয়ে আমাদের গ্রামে একটা স্কুল তৈরি করব, আর আমি ওই স্কুলের টিচার হব। আমি সব বাচ্চাদের পড়াবো। বাহ, তুই তো এই বয়সে অনেক বড় স্বপ্ন দেখে ফেলেছিস রে মা। তোর স্বপ্ন উপরওয়ালা পূরণ করুক। তুই চিন্তা করিস না মা, আমি তোর পাশে আছি। আমি তোকে স্কুলে পড়াবো, কলেজে পড়াবো, তোর জন্য আমি সব করব। মানে তুমি ওকে কিভাবে পড়াবে? তুমি কি ওকে শহরে পাঠিয়ে পড়াশোনা করানোর কথা ভাবছো? আমাদের অত টাকা কোথায় যে তুমি ওকে এসব বলছো? টাকা নেই, কিন্তু জমি তো আছে। আমার বিঘা বিঘা জমি সব আমি বিক্রি করে দেব, আর সব টাকা ব্যাংকে ফেলে রাখবো, প্রয়োজন মতো যাতে সব সময় তুলিকাকে দিতে পারি। ওর পড়াশোনায় যাতে কোনো বাধা না আসে। বাবা, তুমি খুব ভালো। তুমি দেখবে আমি অনেক মন দিয়ে পড়বো। বাবা, ও বাবা, আমরা শহরে কবে যাব তাহলে? বিনোদ বাবু কিছুদিনের মধ্যেই তার সমস্ত জমি জায়গা বিক্রি করে তুলিকা শহরে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে নেয়। তুলিকার বাবা মা দুজনেই শহরে গিয়ে তুলিকাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেয়। তার থাকার জন্য একটা ভালো হোস্টেলও খোঁজে। কয়েকদিন শহরে থেকে মেয়েকে সবকিছু বুঝিয়ে দিয়ে তারা আবার শহরে ফিরে আসে। তুলিকা মন দিয়ে পড়াশোনা করতে থাকে।
মাঝে মধ্যে তার বাবা মা তার সঙ্গে দেখাও করতে যেত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেক ভালো নম্বর পেয়ে পাশ করার পর সে একটা ভালো কলেজে ভর্তি হয়। আরো কয়েক বছর কেটে যায়। পড়াশোনা কমপ্লিট হওয়ার পর তুলিকা চাকরির জন্য পরীক্ষা দিতে শুরু করে। তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয় না, কারণ সব জায়গাতেই অনেক টাকা ঘুষ চায়। তুলিকা আশা ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসে। বাবা, আমি পারলাম না আমার স্বপ্ন পূরণ করতে। এত টাকা খরচ করে এত বছর ধরে পড়াশোনা করে কি লাভ হলো বলো? যেখানে যাই না কেন চাকরির জন্য ঘুষ চাই। এখন আমি 20 লক্ষ টাকা কোথায় পাবো? 20 লক্ষ টাকা? আমি তো তোর পড়াশোনার জন্য আমার জায়গা জমি বিক্রি করে আমি এখন নিঃস্ব রে মা। আমার আর কোনো সামর্থ্য নেই রে, আমাকে তুই ক্ষমা কর মা। না বাবা, তুমি আমার জন্য যা করেছো অনেক করেছো। আমি কোনো স্কুলের টিচার হতে পারিনি, তাতে কি হয়েছে? আমি গ্রামের বাচ্চাদের টিউশন পড়াবো। ওদেরকে পড়িয়েই ওদের মধ্যে জ্ঞানের আলো প্রবেশ করানোর চেষ্টা করব। আর এতে করে আমার কিছু তো ইনকাম হয়েই যাবে। তুলিকা গ্রামের বাচ্চাদের টিউশন পড়ানোর সিদ্ধান্ত নিয়ে ফেলে, কিন্তু গ্রামের কোনো বাচ্চারাই তার কাছে পড়তে আসে না। শুধু তুলিকার কাছে বলে তাই নয়, আসলে ওই গ্রামের বাচ্চারা কেউ পড়াশোনা করতে চাইতোই না। তাই তুলিকা ঠিক করে সবার বাড়ি বাড়ি গিয়ে বাচ্চাদের বাবা মাকে বোঝাবে তাদের বাচ্চাদের পড়াশোনা করানোর জন্য। এমনই একদিন তুলিকা তাদের গ্রামের এক মহিলা অনামিকার কাছে যায়। ও দিদি, তোমার ছেলে বল্টুকে আমার কাছে পড়তে পাঠাও না। আমি গ্রামের বাচ্চাদের নিয়ে টিউশন পড়ানো শুরু করেছি। আমাদের গ্রামে কোনো স্কুল নেই, বাচ্চাগুলোকে তো পড়াশোনা শেখাতে হবে। কি? পড়াশোনা শিখিয়ে কি হবে? চাকরি বাকরি পাবে নাকি আমার ছেলে? তুমি তো বাবার সম্পত্তি বিক্রি করে শহরে পড়তে গেলে, নিজের বাবাকে নিঃস্ব করে দিলে। কি লাভ হলো? তুমি চাকরি পেয়েছো? তোমাকে দেখে তো আমরা ঠিক করেছি বাচ্চাদের পড়াশোনা না করানোই ভালো। দিদি, এমন বলো না। শুধু চাকরির জন্য নয়, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য প্রতিটি বাচ্চাকে পড়াশোনার প্রতি আসক্ত করতে হবে। এতে করে সবাই শিক্ষিত হয়ে উঠবে। কি লাভ হবে গো টিউশন পড়িয়ে বলো? ওকে কি আমরা শহরে পাঠিয়ে স্কুলে ভর্তি করতে পারবো? আমাদের অত টাকা নেই বাবা। আমার ছেলেকে নিয়ে অত ভাবতে হবে না তোমাকে। আমার ছেলে ওর বাবার সঙ্গে সাইকেল মেকানিকের কাজ শিখবে, গ্যারেজে কাজ করবে, ব্যাস, আর কোনো চিন্তা নেই। তুলিকা একে একে গ্রামের অন্য বাড়িতে গিয়েও সবাইকে বোঝাতে থাকে। কি? না না, পড়াশোনা করিয়ে কি লাভ হবে? আমার ছেলে ওর বাবার মতো চাষি হবে। পড়াশোনা করানোর মতো অত টাকা নেই আমাদের কাছে। তুমি তো তোমার ধান্দায় সবার কাছে গিয়ে বাচ্চাদের পড়ানোর কথা বলছো। টিউশন পড়িয়ে তোমার তো টাকার ইনকাম হবে, আর আমাদের টাকার ধ্বংস হবে। টিউশন পড়িয়ে তো আমার ছেলে মেয়েরা চাকরি পেয়ে যাবে না। আপনারা সবাই কেন বুঝতে পারছেন না? আমি নিজের স্বার্থের কথা ভেবে এসব করছি না তো। আমি তো আমাদের গ্রামের উন্নতির জন্য করছি এসব। আচ্ছা, আমি ফ্রিতে বাচ্চাদের টিউশন পড়াবো। এবার তো তোমরা পাঠাবে, বলো? তুলিকা ফ্রিতে টিউশন পড়াবে শুনে একে একে সবাই তাদের বাচ্চাদের পড়ানোর জন্য রাজি হয়ে যায়। তুলিকা তার বাড়ির বারান্দাতেই বাচ্চাদের পড়াতে শুরু করে। তার কাছে হাতে গুনে কয়েকজনই পড়তে আসতো। বেশ চলছিল সব। কয়েকদিনের মধ্যেই বর্ষা নেমে পড়ে। একদিন, আজকে তোরা এত কম জন এসেছিস কেন রে? আর বাকিরা কোথায়? দিদি, বৃষ্টি পড়ছে বলে কেউ পড়তে আসবে না বলছে। আমরাও তো আসতে গিয়ে ভিজে গেছি। এখন বৃষ্টি হলে আমরা কিভাবে আসবো বলো? ছাতা মাথায় দিয়ে পড়তে আসবি। আগে পড়াশোনা, তারপর অন্য কিছু। তোদের আমি বারবার বোঝাই, তোরা শুনিস না কেন? তুলিকার কাছে টোটাল 10 জন মতো পড়তো, কিন্তু বর্ষা নামতেই রোজ 2 জন 4 জন করে পড়তে আসতো। এভাবেই কিছুদিন চলতে থাকে। কিছু বাচ্চা ছিল যারা প্রবল বৃষ্টিতেও পড়তে আসতো। প্রবল বৃষ্টি বেশ কয়েকদিন ধরে পড়ার ফলে গ্রামে বন্যা দেখা দেয়। গ্রামের রাস্তাঘাটে জল জমে যায়, এমনকি অনেকের ঘরের মধ্যেও জল ঢুকে যায়। তাই তুলিকা টিউশন পড়ানোও বন্ধ হয়ে যায়। না, এভাবে চললে হবে না। এতদিন ধরে বাচ্চাদের যা কিছু শেখালাম ওরা তো সব ভুলে যাবে। আমার এত খাটনি বৃথা যাবে। আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে। তুই আর কি করবি রে মা? আমাদের গ্রামের জল নির্গম প্রণালী খুবই খারাপ। বৃষ্টি থেমে গেলেও এই জল কমতে এখনো 10 দিন লেগে যাবে। এমনিতেও কারোর পড়াশোনার প্রতি কোনো ঝোঁক নেই, তার উপর এমন বন্যার মধ্যে কেউ আর পড়তে চাইবে না রে মা। না বাবা, শহরে একটা মেধা পরীক্ষা আছে 1 মাস পর।
তার সাথে একটা কুইজ কম্পিটিশনও আছে। আমি আমাদের গ্রামের বাচ্চাদের নিয়ে শহরে যাব। ওরা আমাদের গ্রামের হয়ে মেধা পরীক্ষা দেবে, কুইজে অংশ নেবে। ওরা খুবই মেধাবী, ওদের শুধু ঠিকমতো গাইড করা দরকার। ওখান থেকে বাচ্চাদের টাকা পয়সা দিয়ে সাহায্যও করা হয়। কিন্তু গ্রামবাসী কি তোকে বাচ্চাদের নিয়ে শহরে যেতে দেবে? হ্যাঁ, দেবে না কেন? সেটা তো পরের চিন্তা বাবা। এখন ওদের পড়ানোর ব্যবস্থা করতে হবে। বাবা, একটা বড় নৌকা জোগাড় করতে পারবে তুমি? নৌকা? হ্যাঁ, কিন্তু কেন? গ্রামের চারিদিক জলে ভর্তি ছিল। তুলিকা তাদের পড়ানোর মতো একটা সুরক্ষিত স্থান খুঁজছিল। তাই সে তার বাবাকে বলে একটা বড় নৌকার ব্যবস্থা করে। তুলিকা ও তার বাবা মিলে নৌকাটা প্লাস্টিক দিয়ে ঘিরে দেয়, যাতে নৌকার মধ্যে বৃষ্টির জল না পড়ে। নৌকা নিয়ে সে বেরিয়ে পড়ে। সে একে একে তার স্টুডেন্টদের বাড়িতে যায়। বল্টু, এই বল্টু, বাইরে বেরিয়ে আয়। দিদি, ও দিদি, বল্টুকে নিয়ে এসো। একে গো, তুমি নৌকা নিয়ে কোথায় যাচ্ছ? আর বল্টুকেই বা ডাকছো কেন? কয়েকদিন হয়ে গেল বাচ্চাদের পড়ানো বন্ধ আছে। এভাবে চললে ওরা সব ভুলে যাবে। তাই আজ থেকে এই নৌকাতেই আমি ওদের পড়াবো, যতদিন না বন্যার জল কমছে। কি, নৌকা করে পড়াবে? না বাবা না, যদি আমার বাচ্চারা জলে পড়ে যায় তখন কি হবে? এই বন্যার মধ্যে খাওয়া জুটছে না আর লেখাপড়া। দিদি, আমার উপর ভরসা করো। আমি ওদের যেমন ভাবে নিয়ে যাব, পড়ানোর পর সুরক্ষিত ভাবে ওদের আবার বাড়িতে দিয়ে যাব। আর ওদের দুপুরবেলা করে আমি খাবারও খেতে দেব। দিদিমণি, তুমি এসে গেছো? আমার পড়তে যাওয়ার খুব ইচ্ছা করছিল। আমরা তাহলে এই নৌকাতে পড়বো আজ থেকে? হ্যাঁ বলছো, আয় উঠে আয়, নৌকাতে উঠে আয় তাড়াতাড়ি। তুলিকা একে একে বাচ্চাদের নৌকাতে তুলে নেয়। নৌকাতেই সে বাচ্চাদের পড়ায়। এমন কঠিন পরিস্থিতিতেও তুলিকা হাল ছাড়েনি। সে বাচ্চাদের নিঃস্বার্থভাবে শিক্ষাদান করতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। দীর্ঘ 15 দিন পর বন্যার জল কমে আসে। তুলিকা বাচ্চাদের নিয়ে একদিন শহরে যায়। হ্যাঁ বলো, কি চাই? এতগুলো বাচ্চা তোমার নাকি? না, এই বাচ্চাগুলোকে আমি পড়াই। আমি এদের টিচার। আমি মেধা পরীক্ষায় আর কুইজ কম্পিটিশনে এদের নাম লেখাতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছো তোমরা? কোন স্কুলের স্টুডেন্ট এরা? কোন ক্লাসে পড়ে? না না, এরা কোনো স্কুলে পড়ে না। এরা আমার কাছেই টিউশন পড়ে। আমরা বিষ্ণুপুর গ্রামে থাকি। আমাদের গ্রামে কোনো স্কুল নেই। মানে তুমি কি ইয়ার্কি মারছো নাকি? এই মেধা পরীক্ষার কুইজ কম্পিটিশনটা সরকার থেকে আয়োজন করা হয়েছে। এখানে শহরের সমস্ত ভালো ভালো বাচ্চারা অংশ নেবে। এরা তো কোনো স্কুলেই পড়ে না, আর এদের তুমি নিয়ে এসেছো? স্কুলে পড়ে না তাতে কি স্যার? এদের আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারেন। এরা শহরের বাচ্চাদের থেকে পিছিয়ে নেই। আপনাকে এদের নাম লিখতেই হবে। এরা কিছু পারবে কি পারবে না সেটা আমি বুঝে নেব। ঠিক আছে ঠিক আছে, এমন কঠিন কোশ্চেন হবে না। দেখা গেল কোশ্চেন পড়তে গিয়ে এদের দাঁত ভেঙে গেল। টিউশন পড়ে মেধা পরীক্ষা দিতে এসেছে। তুলিকা বাচ্চাদের নাম লিখিয়ে বাড়ি চলে আসে। সে বাচ্চাদের আরো ভালোভাবে তৈরি করে। দেখতে দেখতে মেধা পরীক্ষা ও কুইজ কম্পিটিশনের দিন চলে আসে। তুলিকা যথাসময়ে বাচ্চাদের নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হয়। তার কাছে যেই বাচ্চারা পড়তো তারা খুব ভালোভাবে পরীক্ষা দেয়। শুধু তাই নয়, কুইজ কম্পিটিশনেও বিষ্ণুপুর গ্রাম থেকেই বাচ্চারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। সবাইকে অবাক করে দেওয়া নাম্বার পেয়ে ওই প্রতিষ্ঠানের স্যার ম্যাডাম এবং সরকারি শিক্ষা কর্মচারীরা সবাই অবাক হয়ে যায়। তোমরা এত ট্যালেন্টেড কিভাবে? কোন স্কুলে পড়ো তোমরা? কোথায় থাকো তোমরা? আমরা কোনো স্কুলে পড়ি না, আমরা তুলিকা দিদির কাছে পড়ি। তুলিকা দিদির বাড়িতে আমরা পড়তে যেতাম, কিন্তু বন্যার সময় তুলিকা দিদি আমাদের নৌকা করে পড়াতো। আমাদের জন্য তুলিকা দিদি অনেক পরিশ্রম করেছে। আমরা এত ভালো নাম্বার পেয়েছি শুধুমাত্র তুলিকা দিদির জন্য। হ্যাঁ, আর আমাদের গ্রামে কোনো স্কুল নেই ঠিকই, কিন্তু আমাদের জন্য তুলিকা দিদির বাড়ি আর ওই নৌকাটাই আমাদের স্কুল। তার মানে কদিন আগে নিউজ চ্যানেলে একটা নৌকার ভিডিও ভাইরাল হয়েছিল, ওটা তোমরাই ছিলে? তোমাদের তুলিকা দিদি কোথায়? ডাকো দেখি। সবাই মিলে তুলিকার মনের জোর এবং সাহসিকতার জন্য তাকে অভিনন্দন জানাতে থাকে। সমাজের কল্যাণের জন্য তুলিকাকে সরকার থেকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হয়। বাচ্চাদেরও সবাইকে 10,000 করে টাকা আর বই, খাতা, পেন, ব্যাগ উপহার দেওয়া হয়। শুধু তাই নয়, বিষ্ণুপুর গ্রামের সরকার থেকে একটা স্কুল তৈরি করে দেওয়া হয় আর ওই স্কুলের হেডমিস্ট্রেস তুলিকাকে নিয়োগ করা হয়। তুলিকা এভাবেই
তার স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়। তুলিকা তার প্রচেষ্টার মাধ্যমে ওই গ্রাম থেকে নিরক্ষরতা দূর করতে সক্ষম হয়েছিল।